প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে। আমি প্রবীর কুমার পাল, প্রভাষক, গণিত বিভাগ, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ। এসএসসি ফার্স্ট ইয়ারে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি তোমাদের ম্যাথমেটিক্স পড়াবো। ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্সে তোমাদের পড়তে হবে অ্যালজেব্রা, ত্রিকোণমিতি ও জিওমেট্রি। আমি তোমাদের ত্রিকোণমিতি পড়াবো। যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে খুব বেশি আমরা আলোচনা করব না, তবে কিছু বিষয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতিতে তোমাদের যে চ্যাপ্টারগুলি পড়তে হবে সেই চ্যাপ্টারগুলি হলো 6.1, 6.2, 6.3 এবং 7.1 থেকে 7.7 পর্যন্ত। এখানে এই 6.3 যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাতে তোমার আলোচনা করা হয়েছে ত্রিকোণমিতির গ্রাফ নিয়ে। আর 6.1, 6.2 এবং 7.1 এই চ্যাপ্টার তিনটির অনেক কিছুই তোমরা স্কুলে এসএসসিতে পড়ে আসো। আমরা এই চ্যাপ্টারগুলি নিয়েও আলোচনা করব, তবে আজকে আমি এখানে আলোচনা করব 7.1 নিয়ে। কারণ এই চ্যাপ্টারটি যদি তোমরা খুব ভালোভাবে জেনে বুঝে আয়ত্ত করতে পারো, তাহলে অন্যান্য চ্যাপ্টারগুলিও তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। এখন আমরা ত্রিকোণমিতির কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। বলো, ত্রিকোণমিতি কাকে বলে? ত্রি শব্দের অর্থ হলো তিন, আর কোণ শব্দের অর্থ হলো কোণ, আর মিতি মানে হলো পরিমাপ। ত্রিকোণমিতি মানে হলো তিন কোণের পরিমাপ। বিষয়টা একটু আমরা যদি ব্যাখ্যা করে বলি, তোমার তিন কোণ থাকে কিসের মধ্যে? তিন কোণ থাকে হলো ত্রিভুজের মধ্যে। এটা একটা ত্রিভুজ। এখন বলো, ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের আগে যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম, সেই সংজ্ঞাটা আসলে সঠিক ছিল না। আমরা যে সংজ্ঞাটা পড়েছিলাম সেটা ছিল এরকম, যে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সংজ্ঞাটা আগে সঠিক ছিল না। গণিতের অনেক কিছুই তোমার কিছু চেঞ্জ আসছে, যেগুলি আগে সঠিক ছিল না, এগুলি এখন সঠিক করে বইগুলিতে দেওয়া হয়েছে। 3-4 বইগুলিতে এখন যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা হলো এখন সঠিক। তাহলে আগের সংজ্ঞাটা যেটা ছিল এটা কেন সঠিক ছিল না, আর এখনের সংজ্ঞাটা কেন সঠিক, আমরা একটু আলোচনা করে দেখি। দেখো, আগে আমরা যেটা পড়ছিলাম যে তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আবদ্ধ ক্ষেত্র বলতে কিন্তু এই ক্ষেত্রটাকে বোঝাচ্ছে, ক্ষেত্রটাকে কিন্তু ত্রিভুজ বলে না। ত্রিভুজ বলে হলো এই ক্ষেত্রের যে সীমা রেখাটা, এটাকে বলে ত্রিভুজ। এখনকার 3-4 বইগুলিতে এই সংজ্ঞাটাকে সঠিক করে দেওয়া হয়েছে। এখনের সংজ্ঞায় বলা হয়েছে যে তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। গণিতের এমন অনেক বিষয় আছে যেগুলিতে একটু চেঞ্জ আসছে। আমরা এগুলি পর্যায়ক্রমে প্রসঙ্গ আসলে আমরা এগুলি আলোচনা করব। তাহলে ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হলো পুরা ত্রিভুজ নিয়ে আলোচনা। ত্রিভুজের কি করা হয় ত্রিকোণমিতিতে? এই ত্রিভুজের আমরা ত্রিকোণমিতির মাধ্যমে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, কোণের পরিমাপ করতে পারবো, এবং কোণ এবং বাহুর মধ্যে কি সম্পর্ক এটাও নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাহলে ত্রিকোণমিতি কি? গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের 3 বাহু এবং 3 কোণের পরিমাপ এবং কোনো বাহুর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাই হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির আবিষ্কারক হিসাবে ধরা হয় হিপ্পারকাস নামক একজন গণিতবিদ। যদিও ত্রিকোণমিতিতে অনেক গণিতবিদের অবদান, তবে হিপ্পারকাস নামক একজন গণিতবিদকেই তোমার ত্রিকোণমিতির জনক হিসাবে ধরা হয়। ত্রিকোণমিতি মূলত 2 ধরনের। একটা হলো সমতলীয় ত্রিকোণমিতি, বা ইংরেজিতে বলে এটাকে প্লেন ত্রিকোণমিতি। আরেকটা হলো গোলীয় ত্রিকোণমিতি বা গোলকীয় ত্রিকোণমিতি, এটাকে বলে স্পেয়ারিক্যাল ত্রিকোণমিতি। আমাদের সিলেবাসের আওতাভুক্ত হলো সমতলীয় ত্রিকোণমিতি, অর্থাৎ সমতলে কোনো ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য বা দিকগুলি নিয়ে আলোচনা করা হয় সমতলীয় ত্রিকোণমিতিতে।
আর এই ত্রিকোণমিতি বুঝতে হলে তোমাকে প্রথমে একটা বিষয়ে খুব ভালো ধারণা থাকতে হবে, তা হলো কোণ কি। আসো আমরা এখন দেখি কোণ কি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব কোণ কি। দেখো, কোণ মূলত তোমার দুই ধরনের হয়, একটা হলো জ্যামিতিক কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিতে কোণের ধারণা হলো যদি দুইটি রশ্মি এক বিন্দুতে মিলিত হয় তাহলে কোণ উৎপন্ন হয়। আসো আমরা দেখি জ্যামিতিতে কিভাবে কোণ উৎপন্ন হয়। এখানে মনে করো একটা রশ্মি, এটা আর এটা হলো আরেকটা রশ্মি, দুইটা ভিন্ন রশ্মি আইসা তোমার এক বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন বলো এই ফিগারের মধ্যে হুইচ পার্ট ইজ অ্যাঙ্গেল। আমরা যখনই বলি যে এই চিত্রে কোন অংশটাকে কোণ বলি, তখন আমরা অনেকেই দেখাই যে এই অংশটাকে, এটাকে আমরা কোণ বলি। আসলে প্রকৃতপক্ষে এটাকে কোণ বলা হয় না। তাহলে কোনটাকে বলা হয় এটা আমরা একটু দেখি। তোমরা দেখো এখানে যদি আমি একটা কোণ অঙ্কন করি, দেখো মনে করো এটা একটা কোণ, আর এখানে আমি আরেকটা কোণ অঙ্কন করলাম। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই দুইটা কোণের মধ্যে কোনটা বড়, তখন তুমি কিন্তু নির্দ্বিধায় বলবে যে স্যার এই কোণটা হলো বড়। তাহলে দেখো এই কোণটা তুমি কিন্তু বড় বলতে পারলা, কিন্তু এখানে কোনো দাগ দিতে হয় না। এইভাবে দাগ দেওয়ার আগেই তুমি বলে দিলা যে এখানে এইটা হলো এই কোণটা বড়। তাহলে এই চিত্রের মধ্যে কোন অংশটাকে আমরা কোণ বলি। তোমাকে যদি বলা হয় যে কোন অংশটাকে কোণ, তখন তুমি বলবা যে স্যার এই অংশটা হলো কোণ। এইভাবে দেখাতে হবে, এটা হলো কোণ, এখানে এটা হলো কোণ, এখানেও ঠিক এটা হলো কোণ। অর্থাৎ কোনটা তাহলে এটা। আমি কিন্তু আমার আঙ্গুলের মধ্যে এইভাবে কোণ তৈরি করতে পারি। দেখো এই অংশটাকে বলা হয় কোণ। এখন প্রশ্ন হলো কোণে কেন আমরা এইভাবে দাগ দিই, কোণে কেন তোমার এইভাবে দাগ দেওয়া হয় কি, বা এইভাবে কি আমরা কোণে দাগ দিতে পারি না। কোণে আমরা সাধারণত এইভাবে দাগ দিতে পারি না, তবে এইভাবে কোণে দাগ দেওয়া হয়। এইভাবেও এক ধরনের কোণে দাগ দেওয়া হয়, এটা এখন আমার আলোচনার বিষয় না। তবে আমি পরবর্তীতে তোমাদেরকে এইভাবে কোনগুলিতে দাগ দেওয়া হয় আমরা এগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন জানবো কোণে কেন এইভাবে দাগ দেওয়া হয়। আসো, প্রাচীন বেবিলনীয়রা তোমার মনে করতো কি যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে আসতে 360 দিন সময় লাগে। যেমন মনে করো এখানে সূর্য আছে এবং তার চারিদিকে যদি পৃথিবী ঘুরে এইভাবে, এটা হলো পৃথিবীর গতিপথকে আমি দেখাচ্ছি। তারা মনে করতো যে পৃথিবীটা বৃত্তাকারে ঘুরে। কি মনে করতো তারা, সূর্যের চারিদিকে পৃথিবীটা বৃত্তাকারে ঘুরে এবং ঘুরে আসতে 360 দিন সময় লাগে। তাহলে এই 360 দিন সময়ের মধ্যে মনে করো প্রতিদিন, মনে করো পৃথিবীর অবস্থান এখান থেকে এখানে, প্রতিদিন মনে করো একদিনে সে এখান থেকে এখানে মুভ করলো। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা যদি এই চাপটা এখানে কেন্দ্রে বা সূর্যের সাথে যে কোণ উৎপন্ন করছে, দেখো এই কোণটাকে তারা ধরতো এটা হলো 1 ডিগ্রি। তাহলে তোমার পৃথিবীর গতিপথ কয়টা ভাগে ভাগ হইতো, এটা বৃত্তাকারে ঘুরুক আর উপবৃত্তাকারে ঘুরুক, যেভাবেই ঘুরুক, এটা তোমার কয় ভাগে ভাগ হইতো, তো তোমার পুরা কোণটা তো তখন ভাগ হয়ে যেত 360 ভাগে, এবং 360 ভাগের প্রত্যেকটা ভাগকে বলা হয়তো 1 ডিগ্রি। এখানে দেখো এই যে বৃত্তের একটা চাপ তৈরি হয়েছে এখানে 1 ডিগ্রি কোণে, এই চাপটাকেই এখানে কোণের মধ্যে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম তোমার কোণের মধ্যে কেন এইভাবে দাগ দেওয়া হয়। এখন আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক কোণ নিয়ে।
কি কোণ নিয়ে আলোচনা করব? ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় সরল রেখার ঘূর্ণনের ফলে। তার আগে আমরা আরেকটু জিনিস জেনে আসি, সেটা হলো জ্যামিতিক কোণ মূলত কত থেকে কত পর্যন্ত হয়। জ্যামিতিক কোণ হয় মূলত তোমার 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এর ভিতরেই তোমার জ্যামিতিক কোণ সীমাবদ্ধ। যদিও 0 ডিগ্রি কোণের ব্যবহার জ্যামিতিতে নাই, তবে জ্যামিতিক মাপঝোঁকের জন্য সবচেয়ে ছোট কোণ হলো 0 ডিগ্রি আর সবচেয়ে বড় কোণ হলো 360 ডিগ্রি। এখন আসো আমরা দেখি ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় কীভাবে। ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয় হলো সরল রেখার ঘূর্ণনের ফলে। আসো কিভাবে দেখি। এটাকে বলা হয়, মনে করো আমরা ধরি এটা হলো সরল রেখার আদি অবস্থান। এই অবস্থান থেকে একটা সরল রেখা তোমার দুইভাবে ঘুরতে পারে, একটা হলো ঘড়ির কাঁটার পক্ষে আর একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি সে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তখন কোণের মান হয় পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার তোমার দিকে ঘুরে তাহলে কোণের মান হয় নেগেটিভ। এখন আমরা আলোচনা করব যে পজিটিভ কোণ বা ধনাত্মক কোণ নিয়ে। দেখো, মনে করো এখানে এই অবস্থান থেকে সাধারণত রেখাগুলি ঘুরে, এখান থেকে যদি তুমি একটা রেখা সরল রেখা মনে করো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এখানে আসলো, তাহলে সে কিন্তু ধনাত্মক কোণ করলো কত ডিগ্রি? রেখাটা এখানে আইসে এখানে অবস্থান করতেছে, সে 90 ডিগ্রি কোণ করলো। যদি রেখাটা এইভাবে ঘুরে আবার এখানে চলে আসে তাহলে কোণ করলো 180 ডিগ্রি। এইভাবে যদি ঘুরে তোমার রেখাটা এখানে আসে তাহলে কিন্তু সে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন সে যত ঘুরবে ততই খালি কোণ উৎপন্ন হইতে থাকবে। যেমন এই রেখাটা যদি আবার তোমার এখান থেকে ঘুরে এখানে কোণ আসে তাহলে সে কিন্তু আরও 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এবার এই রেখাটা মনে করো এখানে একটু আগে এসে সে মনে করো থিটা পরিমাণ কোণ কইরা এইভাবে অবস্থান করলো। এই রেখাটা কিন্তু এতক্ষণ এইভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে তোমার দুইবার ঘুরে সে এখানে অবস্থান করছে আরও থিটা কোণ কইরা। তাহলে এই কোণটা কত? এটাকে আমরা লিখব 2 ইন্টু 360 ডিগ্রি কোণ করছে প্লাস আরও থিটা কোণ করছে। এটা হলো তোমার ধনাত্মক কোণ। তাহলে ত্রিকোণমিতিতে আমরা দেখলাম কোণ কি এইভাবে যত ঘুরবে সে কোটি কোটি ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারবে। এবার আমরা আসো দেখি ঋণাত্মক কোণ কি। ঋণাত্মক কোণ ত্রিকোণমিতিতে ঋণাত্মক কোণ উৎপন্ন হয় কোনো সরল রেখা যদি ঘড়ির কাঁটার পক্ষে ঘুরে তখন তোমার ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। মনে করো একটা রেখা এখান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরলো এ পর্যন্ত, এদিকে ঘুরা সরাসরি একবার এখানে চলে আসলো, তাহলে সে কোণ উৎপন্ন করছে তোমার -360 ডিগ্রি। যদি সে আবার ঘুরে মনে করো এইভাবে দুইবার ঘুরতে পারে বা 3 বার করতে পারে, 100 বারও ঘুরতে পারে, এটা কোনো নির্দিষ্ট না। সে ঘুরা সে এখানে আসলো, তাহলে কি 3 বার ঘুরলো, 3 বারই -360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। করার পরে যদি সে আবার একটু নিচে নেমে যায় তাহলে কোণ হবে কি? মনে করো এখানে আরও -থিটা কোণ করলো। তা এখন এই রেখাটা টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? -3 ইন্টু 360 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা দেখলাম কি ত্রিকোণমিতিতে কোণ 0 ডিগ্রি থেকেও ছোট হতে পারে, আবার 360 ডিগ্রিতেও বড় হতে পারে।
কিন্তু জ্যামিতিতে কোণ কিন্তু 0 থেকে 360-এর ভিতরে সীমাবদ্ধ, যদিও 0 ডিগ্রি কোণের ব্যবহার জ্যামিতিতে নেই। এখন আমরা আলোচনা করব চতুর্ভাগ বা চৌকোণ নিয়ে। চতুর্ভাগ আমরা বুঝতে পারতেছি, চতুর্ভাগ মানে এখানে হলো 4টা ভাগ। আসো আমরা দেখি, মনে করো 2টা সরল রেখা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে ওই সমতলটা 4টা ভাগে বিভক্ত হয়। যেমন দেখো এই 2টা সরল রেখা কি করলো, এইটা আর এইটা পরস্পর লম্বভাবে এখানে ছেদ করলো, ফলে এই প্লেনটা দেখো কি হলো, 4টা ভাগে বিভক্ত হয়েছে, 1টা 2টা 3টা 4টা। এই প্রথম ভাগটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ বা ইংরেজিতে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। আর এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। এই যে কোয়াড্রেন্টগুলি দেখো, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টে দেখো এখান থেকে এখান পর্যন্ত কোণ কত, এখান থেকে এখান পর্যন্ত কোণ হলো তোমার 90 ডিগ্রি। আবার এখান থেকে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখান থেকে এখান পর্যন্ত কোণ হলো তোমার 180 ডিগ্রি। আবার এখান থেকে এই পর্যন্ত কোণ যদি যাই আমরা লিখতে পারি কি 270 ডিগ্রি। আর পুরা ঠিক সবটা কোণ এখান থেকে এই পর্যন্ত কোণটা হলো কত, 360 ডিগ্রি। লক্ষ্য করো এই কোণগুলি আমরা যদি এটাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বিবেচনা করি, সাধারণত এখানে যদি আমরা লক্ষ্য করি যে এটার সাথে এই কোণটা কত ডিগ্রি কোণ করছে, 90 ডিগ্রি। তার মানে এই অক্ষের এই অংশটার সাথে এই অংশটার কোণ উৎপন্ন হলো 90 ডিগ্রি। আবার এই অক্ষের সাথে এই দিকের অক্ষ এতটুক যদি নেগেটিভ সাইড বিবেচনা করি তাহলে কোণ উৎপন্ন হলো কত ডিগ্রি, 180। তার মানে একটা অক্ষ এই যে 4টা ভাগের অক্ষের সাথে কোণগুলি করছে 90, 180, 270 আর 360 ডিগ্রি। আবার এখানে দেখো এই অংশটা OX এর সাথে আবার 0 ডিগ্রি কোণ করতে পারে। এই যে কোণগুলি এদেরকে বলা হয় তোমার অক্ষীয় কোণ, অর্থাৎ অক্ষ অক্ষ মিল্লা করছে বইলা তাদেরকে বলা হয় অক্ষীয় কোণ। আবার আমরা সাধারণত যে কোণগুলির মান আগে আমরা নির্ণয় করছি, যেমন 0 ডিগ্রি, 30, 45, 60, 90, এই কোণগুলিকে কি বলা হয়, এখানের এই 5টা কোণকে বলা হয় সাধারণত আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড কোণ। এগুলিও স্ট্যান্ডার্ড কোণ, তবে এদেরকে সাধারণত অক্ষীয় কোণ বলা হয়, আর এগুলিকে বলা হয় আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড কোণ। কারণ গণিতের কাজে তোমার খুব বেশি আমরা ব্যবহার করি এই কোণগুলি, তাই বলে কি 0 ডিগ্রি পরে তোমার মনে করো 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 11 ডিগ্রি, 17 ডিগ্রি এই কোণগুলি কি কাজে লাগে না? হ্যাঁ, প্রয়োজনে আমরা এগুলিও নিয়ে আমরা কাজ করি। যেমন আমরা যদি বাজারে কোনো কিছু কিনতে যাই, গিয়ে দেখবা তোমার ওইখানে কিনতে হবে তোমার হয় 100 গ্রাম, নতুবা 50 গ্রাম, অথবা 200 গ্রাম। তার মানে এই ওজনগুলি একটা স্ট্যান্ডার্ড ওজন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ওজনের মাধ্যমে আমাদের এখানে কিনতে হয়।
ঠিক আমরা গণিতের মধ্যে সবচেয়ে বেশি এই কোণগুলি ব্যবহার হয় এবং অন্যান্য কোণেরও ব্যবহার হয়, তবে এই কোণগুলিকে বলা হয় তোমার আদর্শ কোণ বা স্ট্যান্ডার্ড কোণ। এখন আমরা দেখব কোণকে কিভাবে পরিমাপ করা হয়। কোণকে তিনভাবে পরিমাপ করা হয়। একটা হলো তোমার ষাটমূলক পদ্ধতি বা এটাকে বলা হয় সেক্সাডেসিমাল সিস্টেম, আর এটা হলো শতমূলক পদ্ধতি, এটাকে বলা হয় সেন্টিসিমাল সিস্টেম, আর বৃত্তীয় পদ্ধতি এটা হলো সার্কুলার সিস্টেম। তোমরা এতদিন যে পদ্ধতিতে কোণের পরিমাপ করে আসছো এটাকে বলা হয়তো তোমার ষাটমূলক পদ্ধতি। আসো আমরা এখন এই ষাটমূলক পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি। ষাটমূলক পদ্ধতিতে দেখবা আমরা যেটা করি সাধারণত এরকম একটা চাঁদা থাকে, এই চাঁদাটা তোমার এখানে 0 ডিগ্রি লেখা থাকে আর এখানে থাকে 180 ডিগ্রি, আর এখানে হলো তোমার 90 ডিগ্রি। ষাটমূলক পদ্ধতিতে এই পুরা 90 ডিগ্রি কোণটাকে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কোণটাকে তোমার ভাগ করা হয় 90 ভাগে, অর্থাৎ এইভাবে ছোট ছোট করে তোমার 90টা ভাগ করা হয়। এর প্রত্যেকটা ভাগ আমরা মনে করো এই ভাগটা ধরলাম, এই ভাগটাকে বলা হয় তোমার 1 ডিগ্রি। তাহলে আমরা কি পাইলাম, এই যে 90টা ভাগ হয়েছে এই ভাগের প্রত্যেকটা ভাগ হলো 1 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি সমান হলো 1 সমকোণ। তারপরে আবার 1 ডিগ্রিকে ভাগ করা হয় তোমার 60 ভাগে। এই 60 ভাগ করার পর এই প্রত্যেকটা ভাগকে বলা হয়, এই যে ছোট ডিগ্রিটা এটাকে আরও 60 ভাগে ভাগ করা হয়। এই ভাগ এক একটা ভাগকে তখন বলা হয় 1 মিনিট। তাহলে মানে কি 60 মিনিট সমান হলো 1 ডিগ্রি। আবার ওই মিনিটটাকে এই যে ছোট ছোট আরও মিনিট হবে, ওই মিনিটটাকে আবার তোমার ভাগ করা হবে 60 ভাগে। ওই এক একটা ভাগকে বলা হয় তখন 1 সেকেন্ড। তার মানে কি 60 সেকেন্ড সমান 1 মিনিট। তোমরা কিন্তু আগে এই ধরনের কোণ পেয়েছো, যেমন মনে করো কোনো একটা কোণ এরকম লেখা ছিল যে 30 ডিগ্রি তোমার 25 মিনিট, তারপরে হলো 15 সেকেন্ড। এই কোণটা কি 30 ডিগ্রি 25 মিনিট 15 সেকেন্ড। এখন আমরা আলোচনা করব শতমূলক পদ্ধতি নিয়ে। আসো শতমূলক পদ্ধতিতে কি, শতমূলক পদ্ধতিতে মনে করো এরকম এক সমকোণকে তোমার এখানে তোমার 0 গ্রেড লেখা থাকে। ষাটমূলক পদ্ধতিতে কোণ মাপার একক ছিল তোমার ডিগ্রি, আর শতমূলক পদ্ধতিতে কোণ মাপার একক হলো গ্রেড বা গ্রেডিয়ান। এখানে থাকে তোমার 0 গ্রেড, আর এখানে থাকে 200 গ্রেড, আর এখানে থাকে তোমার 100 গ্রেড। এখান থেকে এই পর্যন্ত এই যে কোণটা এটাকে তোমার ভাগ করা হয় 100 ভাগে। কত ভাগে? 100 ভাগে। দেখো এখানে এই ছোট ছোট করে এটাকে 100টা ভাগে ভাগ করা হয়। আমরা এর মধ্যে একটা ভাগ নিলাম, এই ভাগ সমান তোমার এটাকে লেখা হয় 1 গ্রেড, 1 গ্রেড লেখা হয়। আবার 1 গ্রেডকে তোমার ভাগ করা হয় 100 ভাগে। এটাকে বলা হয় তোমার 1 মিনিট। এখানে মিনিটের চিহ্নটা বা প্রতীকটা দেওয়া হয় এইভাবে, আগেরটা দেওয়া হয়েছে তোমার এইভাবে, আর এখন দেওয়া হয় তোমার শতমূলক পদ্ধতির ক্ষেত্রে এইভাবে দেওয়া হয়। আবার 1 মিনিটকে তোমার ভাগ করা হয় 100 ভাগে।
ওই ভাগটার প্রত্যেকটা ভাগকে বলা হয় তোমার 1 সেকেন্ড। এখানে সেকেন্ডগুলি দেওয়া হয় এভাবে। তার মানে কি আমরা কি বুঝলাম দেখো, এখানে 100 গ্রেড, যেহেতু এক সমকোণকে 100 ভাগে প্রথমে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 গ্রেড। এখানে হলো 100 গ্রেড সমান হলো 1 সমকোণ। আবার এক গ্রেডকে ভাগ করা হয় 100 ভাগে, একটা ভাগকে বলা হয় 1 মিনিট। তার মানে 100 মিনিট সমান হলো তোমার 1 গ্রেড। আবার প্রত্যেকটা মিনিটকে আমরা ভাগ করি কত ভাগে? 100 ভাগে। তার মানে কি হলো, একটা ভাগকে বলা হয় 1 সেকেন্ড। 100 সেকেন্ড সমান হলো তোমার 1 মিনিট। তার মানে কোনো একটা কোণকে আমরা এভাবে লিখতে পারি, যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি তোমার, মনে করো 50 বা 50 গ্রেড 25 মিনিট তোমার 30 সেকেন্ড। এইভাবে আমরা কোণকে লিখতে পারি। এখন আমরা আলোচনা করব বৃত্তীয় পদ্ধতি নিয়ে। এটাও তোমাদের খুব পরিচিত, তোমরা এই পদ্ধতিতে কোণ পরিমাপ করেছো। যদিও তোমার শতমূলক পদ্ধতির ব্যবহার খুব একটা নাই, তারপরে আমরা আলোচনা করে গেলাম। এখানে দেখো 3 হইল তোমার বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতি হলো বৃত্তের পরিধি হতে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে 1 রেডিয়ান কোণ। অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হলো রেডিয়ান। আসো আমরা একটু দেখি। এটা একটা বৃত্ত তোমার, এটা বৃত্তের পরিধি, আর এটা যদি কেন্দ্র হয়, এখানে ব্যাসার্ধের সমান কইরা যদি আমি একটা চাপ কেটে নিই পরিধির থেকে, মনে করো এই চাপটা কেটে নিলাম, তাহলে এটা এখানে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে। এই কোণটাকে বলা হয় তোমার 1 রেডিয়ান কোণ। তার মানে কি জানলাম এখানে? আমি আগেও বলছি যে বৃত্তের পরিধি থেকে এই ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা, এটাকে বলা হয় 1 রেডিয়ান কোণ। এখন আমরা আলোচনা করব পাই কি। পাই হইল তোমার বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত হইল পাই। এখানে দেখো এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি হইল এটা, আর এটা হইল তোমার ব্যাস। এই পরিধিকে তুমি যদি ব্যাস দিয়ে ভাগ দাও, অর্থাৎ পরিধি বাই ব্যাস, এই যে অনুপাতটা তৈরি হয়েছে, এই অনুপাতটাকে নাম দেওয়া হয়েছে পাই। আমরা জানি দেখো বৃত্তের পরিধি আর ব্যাস, এটা এই অংশটা কিন্তু আমরা আগেও পেয়েছি, পরিধি ইকুয়াল টু 2 পাই আর। কীভাবে হইলো দেখি আমরা। পরিধি বাই ব্যাস, এটা হলো তার ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসটা কত দেখো 2 আর। তাহলে আমরা কি লিখতে পারি? ব্যাসের জায়গায় 2 আর, পরিধি বাই 2 আর ইকুয়াল টু পাই। তার মানে পরিধি ইকুয়াল টু 2 পাই আর। এই পরিধি ইকুয়াল টু 2 পাই আর, এটা কিন্তু তোমরা আগেও পেয়েছো। এখন পায়ের মান কত? পাই কিন্তু একটা অমূলত সংখ্যা, মনে রাখবা। পায়ের মান হলো তোমার 3.1415926, আরও অনেক আসতে থাকবে, এটার কোনো শেষ নেই। এখন দেখো এটা তোমার এই যে এই পর্যন্ত আমি লিখলাম, এটাকে তোমরা ইচ্ছা করলে এই সেন্টেন্সটা দিয়া পায়ের দশমিকের পরে প্রায় 7 গড় পর্যন্ত মনে রাখতে পারবা। সেন্টেন্সটা কি? মে আই হ্যাভ এ লার্জ কন্টেনার অফ কফি। কিভাবে এটা দিয়ে আমরা পায়ের মান মনে রাখবো? মে, এটার মধ্যে কয়টা বর্ণ আছে দেখো? 3টা। এখানে হলো 3, তারপরে দশমিকের পরে হলো তোমার আই, আই মানে একটা বর্ণ, তাহলে 1, হ্যাভে আছে 4টা বর্ণ 4, আর এর মধ্যে আছে একটা, ফলে এখানে কত 1। লার্জে আছে কয়টা দেখো? 5টা, ফলে এখানে 5, আর কন্টেনারে 9টা, এখানে হলো 9, অফ 2টা 2, আর হলো কফিতে আছে 6টা। অর্থাৎ দশমিকের পরে আমরা 7 গড় মনে রাখতে পারি যদি আমরা এই সেন্টেন্সটাকে অনুসরণ করি।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। এখানে দেখো একটা ত্রিভুজ আঁকা হয়েছে। এই ত্রিভুজটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের এই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু বা অপোজিট সাইড, এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড, আর এটাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনিয়াস। এখানেও কিছুটা চেঞ্জ আনা হয়েছে। আমরা আগে পড়েছি এই বাহুটাকে কি পড়েছি, লম্ব বা পারপেন্ডিকুলার, আর এটাকে পড়েছি তোমার কি ভূমি বা বেস। আর এটা এখানে ঠিকই আছে অতিভুজ বা হাইপোটেনিয়াস, ঠিকই আছে। এখন এই জায়গাটায় কেন চেঞ্জ আনা হয়েছে এটা একটু আমরা আলোচনা করি। দেখো এখানে তোমার দেখো এই যে বাহুটা PQ আর OQ, এই দুইটা বাহু কিন্তু একে অপরের উপর লম্ব। তাহলে লম্ব তো এখানে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আমরা এখানে কোণের বিপরীতে আছে এই বাহুটা, এই জন্যই আমরা বলি এটা লম্ব। এটা কিন্তু সঠিক না, কারণ লম্ব তো এটাও। এই জন্য তুমি যদি দেখো মানে তোমার ইংলিশ মিডিয়ামের বই অথবা অন্য কোনো দেশের বইগুলি তোমরা ফলো করো, তখন দেখবা এখানে এই বিপরীত বাহু লেখা অর্থাৎ অপোজিট সাইড লেখা, আর এখানে তোমার অ্যাডজেসেন্ট সাইড লেখা। এখন দেখি ত্রিকোণমিতিক অনুপাতগুলি কি। এখানে এই বাহু আর এই বাহু, এখানে আছে তিনটা বাহু। আমি ইচ্ছা করলে তোমার এই বাহুর দৈর্ঘ্যকে এই বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ দিতে পারি, আবার এটাকেও এটা দিয়ে ভাগ দিতে পারি। এই যে ভাগটা, এই বাহুর দৈর্ঘ্যরে এই বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ দিলে কি হয়, একটা অনুপাত তৈরি হয়। এই অনুপাতগুলিরই এখানে নামকরণ করা হয়েছে, কোনোটা সাইন থিটা, কোনোটা কস থিটা, কোনোটা টেন থিটা। আমরা যদি বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, দেখো PQ/OP, তার মানে সাইন থিটা। এটাকে যদি উল্টায় দেওয়া হয় অর্থাৎ অতিভুজকে যদি আমি বিপরীত বাহু দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাই কোসেক থিটা। ঠিক একইভাবে আমরা যদি সন্নিহিত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করি আমরা পাই কস থিটা, আর অতিভুজকে যদি সন্নিহিত বাহু দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই সাইন থিটা, আর সেক থিটা। এখানে দেখো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু কি আসতেছে, টেন থিটা। আর এখানে পাচ্ছি আমরা কি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, সেটা পাচ্ছি আমরা কট থিটা। অর্থাৎ এখানে প্রত্যেকটি দেখো বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত। তোমাকে যদি এখন বলে যে হোয়াট ইজ সাইন থিটা, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, কখনো বলবো না যে লম্ব বাই অতিভুজ। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত আমি যা আলোচনা করলাম তার মধ্যে যদি তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমার সাথে তোমরা ফোনে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার লেখা আছে। আমি তোমাদেরকে বিভিন্ন মাধ্যম আছে এখন অনলাইনে, যেমন মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি অনলাইনে তোমাদেরকে এগুলি সুন্দর করে বুঝিয়ে দিব যদি তোমরা না বুঝো। তোমাদের সাথে পরিচয় হতে পারলে আজকে খুব ভালো লাগতো। করোনা মহামারীর কারণে অনলাইনে ক্লাস হয়, সেই সুযোগটা আমরা পাই নাই। তবে তোমরা তোমাদের পরিচয়টা তুলে ধরবে একটু ভিন্নভাবে। এখন কিভাবে? তোমরা আমাদের কলেজ থেকে যে ক্লাসগুলি অনলাইনের মাধ্যমে হচ্ছে, তোমরা অবশ্যই এই ক্লাসগুলি খুব ভালো করে দেখবে, অনুশীলন করবে বই থেকে। তারপরে কিছুদিন পরে অনলাইনে তোমাদের পরীক্ষা হবে। আমরা কলেজ থেকে পরীক্ষা অনলাইনের মাধ্যমে নিব। ওই পরীক্ষাগুলি তোমরা খুব ভালোভাবে পার্টিসিপেট করবে। এই পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের পরিচয়টা তুলে ধরবে, অর্থাৎ কাজের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানে তুমি কাজের মাধ্যমে যে তোমার পরিচয়টা তুলে ধরবে, এটা হলো তোমার মুখ্য পরিচয়। ব্যক্তি পরিচয়টা আসলে শিক্ষা পরিষদে তোমার প্রতিষ্ঠানে মুখ্য পরিচয় না। আমি আশা করব তোমরা খুব ভালো করবে এবং ভালোভাবে বাসায় পড়ালেখা করবে। এই আশা রেখে আমি আজকে শেষ করছি। তোমরা ভালো থাকো।